আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি প্রধান ভাই। সালাম ভাইয়া। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি আবু, শুনতে পাচ্ছি, ক্লাস শুনতে পাচ্ছি আপনার কথা। আমি কেন সবার কথা এত আস্তে শুনতে পাচ্ছি? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার ভলিউম বাড়াই দেওয়া হয়েছে ফারজানা আপা। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আজকে আমাদের সাবজেক্ট হলো মৌলিক ব্যবস্থাপনার। সেদিন আমরা প্রথম অধ্যায়ের আমাদের নোট অনুযায়ী 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এবং 8 নাম্বার প্রশ্নটা পড়ছিলাম নোট অনুযায়ী। এখন বইয়ের ভাইয়া আপনি নোট থেকে পড়াবেন না বই থেকে পড়াচ্ছেন? না, আমরা আনান নোট ভাই। থেকেই পড়তেছি কিন্তু বিষয়টা হচ্ছে, দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, নতুন বইয়ের আলোকে এক নজরে দেখে নিন এখানে যে প্রশ্নগুলো আছে। স্যার, আজকে আমরা কোন প্রশ্নটা পড়ছি? হ্যাঁ, নতুন বইয়ের আলোকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট কিন্তু সাধারণত কোনো বছরে এখন পর্যন্ত আসে নাই, কারণ নতুন বই তো কিছুদিন আগে বের হলো এবং এই বই থেকে এখনো প্রশ্ন হয় নাই, ঠিক আছে। তবে যে কোনো মুহূর্তে হতে পারে। আমরা ঠিক সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বো। প্রথম অধ্যায়ের ট্রিপল এবং ডাবল স্টার প্রশ্ন আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা নতুন বইয়ের আলোকে কিছু প্রশ্ন পড়বো, তার মধ্যে দুইটা পড়ছিলাম। একটা হচ্ছে, আমি দেখি কোনটা কোনটা পড়ছিলাম গতদিনে। এগুলো আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে। এখন আমি ভুলে যাব, আপনাদের মনে রাখতে হবে। দেখেন, এখানে আমরা পড়ছিলাম হচ্ছে ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান, খুব সুন্দর করে পড়া হয়েছিল এটা। আর একটা পড়ছিলাম ব্যবস্থাপনার উৎপাদনশীলতা ধারণা লিখুন, এটা পড়ছিলাম, ঠিক আছে। এখান থেকে দুইটা প্রশ্ন পড়ছি। আমরা আর কি পড়তে পারি একটু দেখি। দেখেন, এখানে একটা জিনিস বলে রাখি, ব্যবস্থাপনাকে কেন একটি ভাইয়া, প্রক্রিয়া হিসেবে অভিহিত এখন করা হয়। এখন কথা আছে ওই যে দুইটা প্রশ্ন বললেন সেটা হলো নোটের 10-11, কিন্তু ওটা ট্রিপল স্টার না টু স্টার? এই শোনেন, এইগুলো, আমি আপনাদের একটা জিনিস বারবার বলতেছি যে দুইটা বই, নতুন এবং পুরাতন দুইটা আছে, ঠিক আছে। আপনারা নতুন পুরাতন বই সম্পর্কে অনেক কথা অলরেডি শুনছেন, আমি বলছি, আর নতুন করে আর বলবো না। যদি আপনাদের নতুন বই থেকে প্রশ্ন হয় তাহলে কিন্তু এই যে আমি যেগুলো যে লাল কালি দিলাম না, এইগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে এটা ইম্পর্টেন্ট দুইটা বইয়ের ক্ষেত্রে, সবগুলো না, মৌলিক এবং মানবের ক্ষেত্রে, ঠিক আছে, মানব সম্পদের ক্ষেত্রে। কাজেই এখানে ট্রিপল স্টারই আপনি ধরেন, নতুন বই থেকে প্রশ্ন হলে এগুলো ট্রিপল স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দুইটা প্রশ্ন পড়ছি, এটা পড়ছি। আর পড়ছি ব্যবস্থাপনা উৎপাদনশীলতা ধারণা, দুইটা পড়ছি। আর একটা প্রশ্ন আমি বলি, দেখেন, এই যে ব্যবস্থাপনাকে কেন একটি প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়, এইটা আর ব্যবস্থাপনা চক্রটি চিত্রের সাহায্যে বর্ণনা করুন, এই দুইটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাঝে মধ্যে আসে, নতুন বই হলেও মাঝে মধ্যে আসে, পুরাতন বই তো এই প্রশ্নগুলো আছে, ঠিক আছে। এখন এই দুইটা প্রশ্ন একই জিনিস, ব্যবস্থাপনাকে এই কেন একটি প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয় আর ব্যবস্থাপনা একটি চক্র, এটা চিত্রের সাথে বর্ণনা করো, ঠিক আছে। এই যে সে অ্যাসাইনমেন্টে কিন্তু এই প্রশ্নটা লেখা হয়েছিল, বোধহয় প্রথমে ছিল যে চক্র, এটার ব্যাখ্যা, ঠিক আছে। এই দুটো প্রশ্ন একই জিনিস। এই দুটো প্রশ্ন ব্যবস্থাপনার যে ভূমিকা, ঠিক আছে, ওই ভূমিকা দিয়েই এই বা কার্যাবলী, ব্যবস্থাপকের যে কার্যাবলী, সেটা দিয়ে এই দুটো প্রশ্ন কিন্তু হয়ে যায়, জাস্ট একটা চিত্র আঁকলে হয়ে যায়। অ্যাসাইনমেন্টে যে চিত্রটা আপনারা রাখছেন ওই চিত্রটা দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে তিনটা এই প্রথম দুইটা দুইটা মিলে একটা, আর উৎপাদনশীলতা ধারণা আর কলা নাকি বিজ্ঞান, এই তিনটা প্রশ্ন আমাদের পড়া হয়েছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে ব্যবস্থাপনার কার্যাবলী। এই কার্যাবলীটাও কিন্তু উপরের এইটার মতন আর এইটার মতন, বুঝতে পারছেন সবাই। কার্যাবলীটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী, প্রধান কার্যাবলী চারটা, ঠিক আছে। সংগঠিতকরণ, পরিকল্পনা, সমন্বয়, সাধন, নিয়ন্ত্রণ, এই চারটা, ঠিক আছে। তো এই কার্যাবলী চারটাই আপনি দিতে পারেন আসলে। চারটার সাথে আপনি চাইলে আর একটা একটা দুইটা ঢুকাইতে পারেন, পাঁচটা ছয়টা দিতে পারেন। মোটামুটি ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী চারটা, সাথে আরো দুইটা দেওয়া যায়, এই ছয়টাই। এর বেশি আপনাকে 10-12টা পয়েন্টস দিতে হবে না, বইতে আপনারা এটা পাবেন কার্যাবলী, ঠিক আছে। তাহলে আমাদের সবই হয়ে গেল, শুধুমাত্র থাকলো কি ব্যবস্থাপনার ভূমিকা, এই ভূমিকাটাও কার্যাবলী। ভূমিকাটাই কিন্তু এই উপরের এই তিনটা প্রশ্নের ভূমিকা একই জিনিস। আর ব্যবস্থাপনার সর্বজনীনতা, প্রকৃতি, উদ্দেশ্য, এগুলো একবারে ইজি জিনিস, এগুলো আমরা পারবো। তো মোটামুটি এখান থেকে আমরা যে ট্রিপল স্টার যেগুলো মনে করলাম সেগুলো কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। কি বলেন আপনারা, কেউ একজন বলেন যে পড়া হলো কিনা।
জি ভাইয়া। ভাইয়া নোট অনুযায়ী তো প্রায়গুলোই তো করা হয়ে গেছে। দেখেন তাহলে কোনটা কোনটা হয় না, আমরা একটু নোটে দেখি। আমরা যাচ্ছি, দেখেন প্রথম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হবে, আশা করি আপনারা অলরেডি অনেকবার পড়ছেন, আমাদের গ্রুপ স্টাডিতে একাধিকবার, কমপক্ষে 5-6 বার আমরা রিভাইজ করে গেছি। তাহলে এখান থেকে আমরা অনেক প্রশ্নই পড়ে ফেলছি, ঠিক আছে এখান থেকে। আর সাজেশনে যদি দেখি, সাজেশনে তাকান, অষ্টম ব্যাচের জন্য এইটা এইটা এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, আর এই তিনটা সরি নবম ব্যাচের জন্য তেমন ইম্পর্টেন্ট না। তবে এখানে দশম ব্যাচের যারা আছেন তাদের জন্য এই তিনটা কিন্তু আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই তিনটা ইম্পর্টেন্ট, পাশাপাশি ডাবল স্টার যেগুলো আছে মোটামুটি দশম ব্যাচের ভাই বোনরা সবগুলো মনোযোগ দিয়ে একটু পড়ে যাবেন, ঠিক আছে? আপনাদের সাজেশন তৈরি হলে নবম ব্যাচের পরীক্ষা হয়ে গেলে আপনারা কি কি পড়বেন সেটা বলতে পারবো। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় যেতে চাচ্ছি আজকে। ব্যবস্থাপনার তথ্যাবলী। হ্যাঁ, ব্যবস্থাপনার তথ্যাবলী। দেখেন এইখানে দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রশ্ন মৌলিক ইম্পর্টেন্ট, যেমন কোনটা কোনটা দেখি। এই তিনটা নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট না, তবে কোনো কারণে প্রশ্ন রিপিট হলে অবশ্যই এই তিনটা আসতে পারে, একটা আসতে পারে, দুইটা আসতে পারে, ঠিক আছে? তা আপনারা মোটামুটি নবম ব্যাচের ভাই বোনরা পড়বেন হচ্ছে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বলতো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতি ও উদ্দেশ্য কি আলোচনা করুন, এটা পড়বেন। জেড তত্ত্ব পড়বেন। ব্যবস্থাপনার তত্ত্ব বলতে কি বোঝায়, ব্যবস্থাপনার তত্ত্ব কত প্রকার, মৌলিক একটা প্রশ্ন, 4 নাম্বার। এই অধ্যায়ের সাথে রিলেটেড 4 নাম্বার প্রশ্নটা পড়বেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পড়বেন, জেড তত্ত্বটা পড়বেন, ঠিক আছে? এই তিনটা পড়ার পরে যদি মনে করেন তাহলে উপরের 1, 2, 3 চোখ বুলায় যাবেন। আচ্ছা, আর নতুন বইয়ের আলোকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট মনোযোগ দিয়েন, সেটা হচ্ছে থিওরি এক্স এবং ওয়াই, এই দুইটার সংজ্ঞা পড়বেন, দুইটার পার্থক্য পড়বেন। সার্বিক মান ব্যবস্থাপনা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কমন দুইটা থিওরি, প্রশাসনিক তত্ত্ব, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা তত্ত্ব, আর চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান তত্ত্বটা বোধহয় মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। আপনাদের বোধহয় মনে পড়বে যে সাংগঠনিক আচরণে আমরা অষ্টম ব্যাচের ভাই বোনেরা যারা এখানে যদি থেকে অষ্টম ব্যাচের সাথে যারা গ্রুপ অনলাইন ক্লাস করছেন, তারা জানেন যে চাহিদা সোপান তত্ত্ব আমরা পড়ছিলাম। 5টা চাহিদা একটা পিরামিড আকৃতির সোপানে আমরা দেখাইছিলাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। এটা কিন্তু এই মৌলিক ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ে নতুন বইতে আছে, ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান তারা এগুলো তাকায় যাবেন, ঠিক আছে? আর যারা শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বেন তারা এই তিনটা পড়বেন। পাশাপাশি এই তিনটার পাশাপাশি এই নিচের থেকে কিছু প্রশ্ন পড়তে হবে মৌলিক এবং মানব সম্পদের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা আজকে 4 নাম্বার প্রশ্নটা পড়ি, ডাবল এবং ট্রিপল গুলো আমরা আগে পড়বো বলছি। দেখেন, ব্যবস্থাপনার তথ্য বলতে কি বোঝায়, ব্যবস্থাপনা তত্ত্ব কত প্রকার। ব্যবস্থাপনার তথ্য বা ম্যানেজমেন্ট থিওরি হলো সেই ধারা বা ধারণার সমষ্টি যা ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম, পদ্ধতি, কৌশল এবং নীতিমালা সম্পর্কে ধারণা প্রদান করে। প্রথম বাক্যটা আপনাকে দিতেই হবে, আবার বলি দেখেন, ব্যবস্থাপনা তত্ত্ব সেই ধারা বা ধারণার সমষ্টি যা ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম, পদ্ধতি, কৌশল এবং নীতিমালা, 4টা জিনিস, কার্যক্রম, পদ্ধতি, কৌশল, নীতিমালা সম্পর্কে আপনাকে ধারণা দেয়। দ্বিতীয় বাক্যে আপনি লিখবেন এটি একটি কাঠামোগত ধারণা। কাঠামোগত ধারণা কেন বলেন তো? কারণ ব্যবস্থাপনা তত্ত্বগুলো যারা দিচ্ছেন, যারা যে পণ্ডিতগুলো ব্যবস্থাপনা তত্ত্বগুলো আবিষ্কার করছেন, চিন্তাধারা করছেন, তারা কিন্তু একটা রুলস বলে দিচ্ছেন, তারা কতগুলো পয়েন্টস বলে দিচ্ছেন যে এইভাবে ব্যবস্থাপনাটা পরিচালিত হবে, ব্যবস্থাপনার ধারাগুলো তারা বলছেন। কাজেই তারা একটা কাঠামোর মধ্যে ব্যবস্থাপনা আনার চেষ্টা করছেন, তাই এটি একটি কাঠামোগত ধারণা যা প্রতিষ্ঠানের কি করে দেখেন, কার্যক্রম পরিচালনায় এবং উন্নতির জন্য ব্যবস্থাপকদের এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কাজ করার পদ্ধতি এবং প্রক্রিয়াগুলি নির্দেশনা দেয়। 2টা বাক্য আছে এখানে, বড় বড় বাক্য, আপনি বুঝে নিজের থেকে 2টা বাক্যকে 4টা বাক্য বানাতে পারেন। ব্যবস্থাপনা তথ্য কাকে বলে আসলে কি লিখবেন, আবার পড়ি। ব্যবস্থাপনা তথ্য হলো সেই ধারা বা ধারণার সমষ্টি যা ব্যবস্থাপকদের
যা ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম, পদ্ধতি, কৌশল এবং নীতিমালা সম্পর্কে ধারণা দেয়। আর এটি একটি কাঠামোগত ধারণা। দ্বিতীয় বাক্য হিসাবে লিখতে পারেন এটি, যেটি একটি কাঠামোগত ধারণা। তারপরে লিখবেন যা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা, 1 নাম্বার মানে দৈনন্দিন কাজ পরিচালনা করা এবং উন্নতি। আমরা তো দুটো জিনিস চাই, একটা হচ্ছে কাজ চলবে আর উন্নতি। দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং উন্নতির জন্য কাদেরকে? ব্যবস্থাপকদের, কারণ ব্যবস্থাপনাটা করবে তো ব্যবস্থাপকরা। ব্যবস্থাপকদের পাশাপাশি কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কাজ। এখানে বাক্যগত বোধহয় একটু ত্রুটি আছে, দেখেন। উন্নতি কার্যক্রম পরিচালনা এবং উন্নতির জন্য ব্যবস্থাপকদের পথ দেখায় বা বিভিন্ন মানে তাদেরকে পরিচালিত করে ব্যবস্থাপনা, ঠিক আছে, ব্যবস্থাপনা তথ্যগুলো। এখানে লাস্ট বাক্যে লিখবেন যে ব্যবস্থাপনার তথ্য প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কাজ করার পদ্ধতি এবং প্রক্রিয়াগুলি নির্দেশ দেয়। তথ্যটা আমাদের নির্দেশনা দেয়, ঠিক আছে। এই বাক্যটাকে এবং থেকে একটু পৃথক করে লিখবেন এখান থেকে, ঠিক আছে। আমি আবার পড়ি, আমি এবার একটু নিজের থেকে পড়ার চেষ্টা করি, আপনারা মনোযোগ দেন, তাহলে এটা সংজ্ঞাটা আপনাদের হয়ে যাবে। ব্যবস্থাপনা তথ্য বা ম্যানেজমেন্ট থিওরি হলো সেই ধারা বা ধারণার সমষ্টি যা ব্যবস্থাপকদের বিভিন্ন কার্যক্রম, পদ্ধতি, কৌশল, নীতিমালা সম্পর্কে ধারণা দেয়। একটা বাক্য শেষ। এটি একটি কাঠামোগত পদ্ধতি বা ধারণা যা প্রতিষ্ঠানের দুইটা জিনিস, একটা হচ্ছে কি দেখেন, প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা এবং উন্নতির জন্য কাদেরকে? ব্যবস্থাপকদের কি করে? বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে। বাক্য কিন্তু শেষ। এবং থেকে আপনি নতুন বাক্য শুরু করবেন, লিখবেন ব্যবস্থাপনা তথ্য প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কাজ করার পদ্ধতি এবং প্রক্রিয়াগুলি নির্দেশিত করে। ব্যবস্থাপনা তথ্যটা নির্দেশিত করে কি? কাজ করার পদ্ধতি এবং প্রক্রিয়াগুলি। ওকে, তাহলে এখানে আপনি বড় দুটা বাক্যকে ভেঙে 4টা বাক্য বানান, অথবা যেভাবে আছে সেভাবে লেখেন। মোটামুটি বুঝতে পারছেন? হ্যাঁ, এতটুকু লিখলেই ব্যবস্থাপনা তথ্য কাকে বলে হয়ে যাবে। তারপরে দ্বিতীয় প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন কি আছে দেখে, ব্যবস্থাপনার তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির মৌলিক ধারণা এবং প্র্যাকটিসের উপর ভিত্তি করে তৈরি হয়। কিসের ব্যবস্থাপনা তথ্যটা কিসের উপর তৈরি হয়? আপনি ইচ্ছা করলে আপনিও ব্যবস্থাপনার তথ্য আবিষ্কার করতে পারেন, ঠিক আছে। এই আবিষ্কার সবার জন্য উন্মুক্ত। তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে ব্যবস্থাপনার তথ্য আবিষ্কার করবেন? একটা হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক ধারণার উপর ভিত্তি করে। মৌলিক ধারণা কিন্তু আপনারও যেটা আমারও সেটা একই আসবে। এই যত ব্যবস্থাপনার তথ্য আছে এখানে, ক্লাসিক্যাল তথ্য, ব্যবহারিক তথ্য, সব কিন্তু মৌলিক ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং তাদের মৌলিক কনসেপ্ট কিন্তু এক। আর একটা হচ্ছে প্র্যাকটিসের উপর ভিত্তি করে। যেমন আপনি একরকম করে প্র্যাকটিস করতেছেন, আমি একরকম করতেছি, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি ব্যবস্থাপনা ধারণা দিলেন, আমি দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ব্যবস্থাপনার তথ্যটা ব্যবস্থাপনার মৌলিক ধারণা এবং প্র্যাকটিস দুটা জিনিসের উপর ভিত্তি করে তৈরি হয়, যা প্রতিষ্ঠানের কার্যক্রম, কর্মী ব্যবস্থাপনা, পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপকদের সাহায্য করে। এই বাক্যটা খুব ইজি, আপনি লিখতেই পারেন। আবার বলি, দেখেন মুখস্থ করে, ব্যবস্থাপনার তথ্য ব্যবস্থাপনার মৌলিক পদ্ধতির উপর এবং প্র্যাকটিসের উপর ভিত্তি করে তৈরি হয়, যা প্রতিষ্ঠানের কার্যক্রম, মানব সম্পদ ব্যবস্থাপনা, সংগঠিতকরণ, পরিকল্পনা, সিদ্ধান্ত, নিয়ন্ত্রণ এইসব বিষয়ে ব্যবস্থাপকদের কি করে? সাহায্য করে। এসব তথ্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করার কৌশল নিয়ে আলোচনা করে। এসব তথ্য প্রতিষ্ঠানের দুটো জিনিস, অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করার কৌশল নিয়ে আলোচনা করে। এই ব্যবস্থাপনা তথ্যটা কি নিয়ে কাজ করে সেটা কিন্তু বলছে লাস্ট বাক্যে, ঠিক আছে। এসব তথ্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করার কৌশল নিয়ে আলোচনা করে। মোটামুটি আপনারা যদি বাক্যগুলো বারবার একটু পড়েন তাহলে কিন্তু যেখানে যা আছে সেইটা অথবা এর থেকে ভালো লিখতে পারবেন, ঠিক আছে। তো এটাই জুলহাস ভাই, আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস হচ্ছে, সেকেন্ড সেমিস্টারের ক্লাস হচ্ছে 10টা থেকে। থ্যাংক ইউ তারপরও জয়েন হওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা ব্যবস্থাপনার তথ্যের প্রকারভেদ গুলো পড়বো। দেখেন এখানে আমরা যেহেতু হায়ার লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, আমাদের ওই অন্টুর মতন বইতে যা আছে তাই বুঝতে হবে, তাই দিতে হবে তা না। এখানে আপনি নিজের মতো করে ঘাটাঘাটি করে আপনি অনেক কিছু আবিষ্কার করেও লিখতে পারবেন, ঠিক আছে। আশা করি স্যারেরা ওটাকেই মূল্যায়ন করে মার্কস দিবেন। এখানে আমরা ব্যবস্থাপনা তথ্যের প্রকারভেদটা পড়বো। ব্যবস্থাপনার তথ্য প্রধানত 4টি প্রকারে বিভক্ত। 4টা প্রকার দেখেন, আমি 4টা প্রকার আপনাদের এখনই আমি বোঝাই দেবো। দেখেন, প্রথম হচ্ছে ক্লাসিক্যাল তথ্য, ঠিক আছে। ক্লাসিক্যাল তথ্যটা আবার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য, প্রশাসনিক ব্যবস্থাপনা তথ্য দুটোর উপর ভিত্তি করে। আমরা প্রথমটা পড়ি। এই তথ্যটি মূলত ব্যবস্থাপনার প্রথম তথ্য,
ক্লাসিক্যাল তথ্যটা প্রথম তথ্য। আপনি এই প্রশ্নটা আসলে ক্লাসিক্যাল তথ্য লিখলে প্রথম বাক্যটাই লিখবেন যে এটি প্রথম তথ্য। এটি প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য সুনির্দিষ্ট নীতিমালা, কাঠামো এবং নিয়মের উপর জোর দেয়। আমি একটু বুঝাই। ক্লাসিক্যাল তথ্যটা একবারে নীতিমালা, কাঠামো এবং নিয়ম। দেখেন, আপনার প্রতিষ্ঠানের যে নীতি আছে, আপনার প্রতিষ্ঠানের যে কাঠামো, যে নিয়ম আছে, ওই নিয়মগুলো যাতে সবাই মেনে চলে, এইটার উপরে ক্লাসিক্যাল তথ্যটা খুব জোর দেয়। যেমন দেখেন, অনেক প্রতিষ্ঠান আছে না, নিয়মের বাইরে একটা কদম ফেলানো যায় না, নিয়মের বাইরে কোনো কাজ করা যায় না, ওই সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে ক্লাসিক্যাল তথ্য মেনে চলে। ঠিক আছে, তারা নিয়মের উপর জোর দেয়। তাহলে প্রথমে আপনি ক্লাসিক্যাল তথ্যের ভূমিকাটায় দুইটা বাক্য দিবেন। মনোযোগ দিয়ে শুনেন। একটা হচ্ছে এটি প্রথম তথ্য এবং এটি প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট নিয়ম, নীতি, কাঠামোর উপর এবং প্রচলিত প্রথার উপর জোর দেয়। আমাদের ক্লাসিক্যাল তথ্যের মৌলিক সংজ্ঞা হয়ে গেল। এখন আমরা লিখবো যে এই তথ্য আরো দুটি শাখা আছে। কার? ক্লাসিক্যাল তথ্যের। একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, আর একটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব। ঠিক আছে, তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্যটার জনক হচ্ছে ফ্রেডরিক উইলিয়াম টেইলর। হ্যাঁ, এটি কর্মী উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য, দেখেন এই কথাগুলো কিন্তু লিখবেন যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্যের আবিষ্কারক বা প্রবর্তক হচ্ছেন ফ্রেডরিক উইলিয়াম টেইলর। এটি কর্মী উৎপাদনশীলতা বৃদ্ধি। দ্বিতীয় বাক্যে লিখবেন যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কাজটা কি। আপনাকে কিন্তু দুইটা বাক্য মনে রাখলে হবে। এটি কর্মী উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট পদ্ধতি, কাজের ভাগ এবং সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে। কাজের ভাগ মানে কাজকে বন্টন করা হয় বিভিন্ন ভাগে ভাগে, এইটা, এবং সময় ব্যবস্থাপনা। তাহলে তিনটা জিনিস নিয়ে আলোচনা করে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য। আপনি মনে রাখেন, একটা হচ্ছে কাজের বিভিন্ন বিভাগ, শ্রেণী বিভাগ নিয়ে, এবং হচ্ছে সুনির্দিষ্ট কাজের পদ্ধতি, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পদ্ধতি, কাজের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, তিনটা জিনিস নিয়ে কাজ করে বৈজ্ঞানিক ব্যবস্থাপনাটা। আর এটার প্রবর্তক হচ্ছে ফ্রেডরিক উইলিয়াম টেলর বা টেইলর। হ্যাঁ, এটার সঠিক উচ্চারণটা আপনারা দেখে নেবেন, ইংরেজিতে আছে তো, বাংলায় টেলর লিখছি। তাহলে দ্বিতীয়টা আছে প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব। দেখেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরিটা কি। এটার প্রবর্তক হেনরি ফেওল এবং অগাস্ট কোথ। আপনি হেনরি ফেওল লেখেন, অগাস্ট কোথ প্রশাসনিক ব্যবস্থাপনার পক্ষে জোরালো বক্তব্য রাখছেন। ঠিক আছে, অগাস্ট, এখানে কোথ হবে, এখানে পড়াটা হবে না, অগাস্ট কোথ। এটি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকরী কাঠামো এবং ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপর জোর দেয়। তাহলে প্রশাসনিক ব্যবস্থাপনাটা কি করে? প্রতিষ্ঠানের যে প্রশাসনিক যে কাঠামো আছে এবং ব্যবস্থাপনা সিস্টেম আছে, এটার উপর জোর দেয়। আর প্রশাসনিক ব্যবস্থাপনা তথ্যের প্রবর্তক হচ্ছে হেনরি ফেওল। তাহলে আমরা ক্লাসিক্যাল তথ্যের দুটা শ্রেণী ক্লাসিফিকেশনে আমরা বিজ্ঞানী, পণ্ডিত বা বিজ্ঞানীর নাম এবং ওনার পরের বাক্যে আমরা যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্যের যে কাজ সেটা লিখবো। প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও তাই, দুটা বাক্য। ঠিক আছে, তা আশা করি ক্লাসিক্যাল তথ্য এখনই বলতে পারবেন, না দেখে বলতে পারবেন। আমরা দ্বিতীয়টাই দেখি, ব্যবহারিক তথ্য। একটা হচ্ছে ক্লাসিক্যাল তথ্য, একটা হচ্ছে ব্যবহারিক তথ্য। ব্যবহারিক তথ্যটা কি এটা দেখেন। এই তথ্যটি প্রতিষ্ঠানের সদস্যদের আচরণ এবং মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ভালো করে বুঝেন, আচরণ মানে আপনি যে সুনির্দিষ্ট রুলস আছে, নিয়ম কানুন আছে প্রতিষ্ঠানের, ওই নিয়ম কানুনের বাইরে গিয়ে কর্মীদের যে আচরণ এবং যে মনোবিজ্ঞানটা যেটা কর্মীদের উপর প্রভাবিত, সেই মনোবৈজ্ঞানিক আচার আচরণ, ধ্যান ধারণা, মানুষের যে পরিবর্তনশীল মন, মাইন্ড, এই যে বিষয়গুলো, ঠিক আছে, বা ভিন্নতা, এইগুলোকে প্রাধান্য দেয় ব্যবহারিক তথ্যটা। এইগুলোর উপর ভিত্তি করেই এই ব্যবহারিক তথ্যটা প্রতিষ্ঠিত। এটি ব্যবস্থাপকদের, কর্মীদের প্রেরণা, মনোবল এবং দলের মধ্যে সম্পর্ক উন্নত করার উপর জোর দেয়। তাইলে ব্যবহারিক তথ্যটা কি করে? প্রথম দুইটা বাক্য আমরা একটু পড়ি। এই তথ্যটি প্রতিষ্ঠানের সদস্যদের আচরণ এবং মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। প্রথম বাক্যটা লিখবেন, এটি প্রতিষ্ঠানের কর্মীদের আচরণ এবং মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। আর এটা ব্যবস্থাপকদের কি করে? প্রেরণা দেয়, মনোবল বাড়ায় এবং দলের মধ্যে সম্পর্ক উন্নত করার উপর জোর দেয়। আপনি চাইলে এতটুকু শেষ করে দিতে পারেন। যদি পরীক্ষার সময় এই নামগুলো মনে রাখা সমস্যা হয়, তাহলে এগুলো বাদ দিবেন, এই পর্যন্ত দিবেন। এরপরে আপনাদের কি মনে পড়ে, আমরা আব্রাহাম মাসলো এই শব্দটা আপনাদের প্রথম সেমিস্টারের সবাইকে এই নামটা মনে রাখতেই হবে। ঠিক আছে, অন্তত এই নামটা মনে রাখেন, কারণ মাসলোর একটা থিওরি আপনাদের জন্য ইম্পর্টেন্ট পড়তে হবে। লিখবেন যে ব্যবহারিক তথ্যের, আব্রাহাম মাসলোর যে তত্ত্বগুলি বা তথ্য, সেগুলো ব্যবহারিক তথ্যের অন্তর্ভুক্ত। মানে আব্রাহাম মাসলো যেটা দিচ্ছেন, যেমন আমরা জানি যে এখানে আচরণ তথ্য, ঠিক আছে, বা কোনটা জানি পড়লাম এখানে কেবল, আচ্ছা যাই হোক, ঠিক আছে, এই আব্রাহাম মাসলোর যে আচরণ তথ্যটা, সেইটা কিন্তু ব্যবহারিক তথ্যের অন্তর্ভুক্ত। সেগুলো কিন্তু প্রশাসনিক তথ্য না, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য না। আর চাইলে এখান থেকে আরো 2-3 জন বিজ্ঞানীর নাম লিখবেন যে ইনাদের তথ্যগুলি হচ্ছে ব্যবহারিক তথ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা পরিস্থিতি তথ্যে যাচ্ছি। দেখেন, কন্টিনজেন্সি থিওরিটা কি? এই তথ্য বলে দেয়, দেখেন, কোন একক পদ্ধতি বা কৌশল সব পরিস্থিতিতে কার্যকরী হতে পারে না। আপনার এগুলো কিন্তু খুব সহজ। আমি বলি যে আমরা যদি এমবিএ এর সমস্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে যদি দেখে যাই, কয়েকবার একটু রিডিং করে যাই, অন্তত পরীক্ষার হলে ওই প্রশ্নটা আসলে আমরা ফেলে আসবো না, আমরা বানায়ে লিখে দিয়ে আসবো এবং তাতে আমরা মার্কস পাবো। বুঝতে পারছেন? দেখেন, পরিস্থিতি তথ্য, এই পরিস্থিতি তথ্যটা, আমরা পরিস্থিতি শব্দের সাথে সবাই পরিচিত, কিন্তু যদি একবার না পড়ি তাহলে পরিস্থিতি তথ্য কি লিখুন আসলে আমরা ভয় পেয়ে যাবো যে আসলে পরিস্থিতি তথ্যটা কি। অথচ পরিস্থিতি শব্দটা কিন্তু আমরা জানি, কাজে একবার আমাদের পড়া দরকার। আমরা যারা অনেকেই আমার সাথে কথা বলেন যে বই ধরি না, কিভাবে ভালো রেজাল্ট করবো, কিভাবে পাশ করবো, পথ দেখান, আমি তাদেরকে বলবো যে অন্তত প্রত্যেকটা প্রশ্ন আপনার পড়ে যেতে হবে। আপনার সময়, আপনার বয়স যাই হোক না কেন, আপনাকে পড়তে হবে। পরীক্ষার হলে পড়া বাদে অন্য কোনো পন্থা অবলম্বন করে আপনি পাশ করবেন সেই চিন্তা করে হলে অন্তত যাবেন না। কারণ অষ্টম ব্যাচে আমরা যারা পরীক্ষা দিচ্ছি তারা আমরা জানি যে নকল, মোবাইল সবই চলে, তার ভিতর দিয়ে অনেকে কিছুই করতে না পেরে উঠে আসে। কাজে রিস্ক নিবেন না, আপনি পড়ে যাবেন। এবার আমরা 3 নাম্বারটা দেখি। দেখেন, পরিস্থিতিগত তথ্য এটা কি? এই তথ্যে বলা হয় যে যে কোনো একক পদ্ধতি বা কৌশল সব পরিস্থিতিতে কার্যকরী হতে পারে না। যেমন আপনি যদি জোর দেন যে না, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য বা প্রশাসনিক তথ্যটা আমার প্রতিষ্ঠানে চলবে, তাহলে দেখা যাচ্ছে পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিতে, অথবা যেহেতু প্রতিষ্ঠানে মানুষই হচ্ছে মৌল শক্তি, মানুষই হচ্ছে মূল উপাদান, কাজে মানুষ তার আচার আচরণ পরিবর্তন করে, কাজে মানুষকে কোনো নির্দিষ্ট রুলস দিয়ে, নির্দিষ্ট কোনো থিওরি দিয়ে আটকানো যায় না। কাজে মানুষকে পরিস্থিতির সাথে মানে অ্যাডজাস্ট করে চলার সুযোগ দিতে হবে, তা না হলে প্রতিষ্ঠান চলবে না। ঠিক আছে? এই জন্য পরিস্থিতি তথ্যের গুরুত্ব কিন্তু দিন দিন বাড়তেছে। আমরা এখানে দ্বিতীয় বাক্যে কি দেখবো? দেখেন, প্রতিষ্ঠান বা কর্মীদের পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যবস্থাপনা কৌশল বা সিদ্ধান্তগুলি যদি নির্ধারণ করা হয় তাহলে সেটাই পরিস্থিতিগত তথ্য। এটি প্রতিষ্ঠানের পরিবেশ, সংস্কৃতি এবং প্রযুক্তি ইত্যাদি বিবেচনায় নিয়ে কার্যকরী কৌশল নির্ধারণের পরামর্শ দেয়। তাহলে পরিস্থিতি তথ্যটা কি আমরা বুঝতে পারলাম, ঠিক না? আমরা লিখতে পারবো। আপনি যদি ব্র্যাকেটে ইংরেজি গুলো লেখেন তাহলে কিন্তু স্যারের নজর পড়ার সাথে সাথে আপনার মার্কস বেড়ে যাবে। সিস্টেম তথ্যটা কি দেখি এবার। সিস্টেম তথ্যটি অনেকটা বৈজ্ঞানিক তথ্যের কাছাকাছি। যেমন দেখেন, সিস্টেম তথ্যটি একটা প্রতিষ্ঠানকে একটা সিস্টেম হিসাবে দেখে। মানে একটা মেশিন যেমন প্রতিদিন একই ধরনের কাজ করতে পারে, একটা সিস্টেম, ঠিক আছে? অথবা আমরা যেমন ঘুম থেকে উঠি আবার ঘুমাই, এটা একটা কিন্তু সিস্টেম। সূর্য ওঠে ডোবে, এটা একটা সিস্টেম। তাই প্রতিষ্ঠান একটা সিস্টেম। এই সিস্টেম থিওরিটা প্রতিষ্ঠানকে একটা সিস্টেম হিসেবে দেখে, যেখানে প্রতিটি উপাদান একে অপরের সাথে সম্পর্কিত এবং একে অপরকে প্রভাবিত করে। এটি প্রতিষ্ঠানের একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যাতে বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা এবং সহযোগিতা তৈরি হয়। দেখেন, সিস্টেম তথ্য, তারপরও সিস্টেম তথ্যটা একটা মেশিনের সিস্টেমের মতো কাজ করে না, বরং এটা কি করে, নিচের দিকে আমরা কি দেখলাম, এটা মনে করে যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে সম্পর্কিত, একটার কাজের সাথে একটা কাজের রিলেটেড, একটার সাথে একটা কাজ করলে আর একটা প্রভাবিত হয়। ঠিক আছে? ঠিক এটাকে সিস্টেম মনে করে কাজ করে। যেমন আমি কাজ করব, তাহলেই আমার কাজ দ্বারা অপর ডিপার্টমেন্ট বা অপর ব্যক্তি কাজ করার উপাদান পাবে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেম থিওরি একটা প্রতিষ্ঠানকে এই সিস্টেম হিসেবে দেখে। তাহলে আপনি এখানে সিস্টেম তথ্যে আপনি লিখবেন যে সিস্টেম তথ্য প্রতিষ্ঠান একটা সিস্টেম হিসেবে দৃষ্টিভঙ্গি দেখার দৃষ্টিভঙ্গি প্রদান করে। এবং দ্বিতীয় বাক্যে লিখবেন যে এটা একটা একে অপরকে অপরের সাথে সম্পর্কিত, একে অপরকে প্রভাবিত করে। ঠিক আছে? এবং একটির সাথে আরেকটা রিলেটেড হয়ে কাজ করে, সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এই কথাগুলো লিখলে সিস্টেম তথ্যটা হয়ে যাবে। আশা করি এই প্রশ্নটা যদি আপনাদের আসে আপনারা কেউই না লিখে আসবেন না, যারা এখানে আছেন ইনশাল্লাহ। আর এই নামগুলো মুখস্থ করবেন। ঠিক আছে? এখানে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এইগুলো। আচ্ছা, এবার আমরা উপসংহারটা দেখি। ব্যবস্থাপনার তথ্যগুলি প্রতিষ্ঠানের কার্যক্রম এবং কর্মীদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় মূলনীতি এবং কৌশল প্রদান করে। এগুলো ব্যবস্থাপকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং প্রতিষ্ঠানকে দক্ষতার সাথে পরিচালনা করার নির্দেশনা দেয়। ব্যবস্থাপনা তথ্যটা কি করে সেই সম্পর্কে দুইটা বাক্য আছে, আপনি নিজের থেকেই লেখেন, সমস্যা নাই, কিন্তু বারবার এই বাক্যগুলো পড়েন, তাহলে আপনার অন্তত বুঝতে পারবেন যে কোন প্রশ্নের ভূমিকা উপসংহার কি হবে। ঠিক আছে? এটাই আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়লাম, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। সেটা কি, সেটা আমরা দেখি। আচ্ছা, সেটা বোধহয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য, ট্রিপল স্টার, ঠিক না? জেড তত্ত্বটাই ট্রিপল স্টার আছে।
আর বৈজ্ঞানিক ব্যবস্থা বলতে কি বোঝায়, এটাও ট্রিপল স্টার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এত সময় যেটা পড়লাম সেটা হচ্ছে ডাবল স্টার। ঠিক আছে, এবার আমরা পড়বো ওটা ডাবল স্টার, বৈজ্ঞানিক ট্রিপল। ব্যবস্থাপনা তত্ত্ব এবং জেড তত্ত্ব। ঠিক আছে, আচ্ছা আমরা এটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্যটা পড়ে আসি। এটা একটু বড় এই জন্য পড়তেছি কারণ আমাদের সময়টা, এটা দুটো অংশ, এটা তিনটা অংশ। ঠিক আছে, এই জন্য এটা পড়তেছি কারণ এটা পড়লে আমাদের সময়টা বোধহয় কাছাকাছি এসে যাবে। এই জন্য এটা আগে ধরি। দেখেন, এই একটা প্রশ্ন বলে আমাদের তিনটা প্রশ্ন হয়ে যাবে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বুঝো, 3 মার্কে আসলে সেটা হবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি এবং উদ্দেশ্য। দেখেন, এই দুটো জিনিস কিন্তু আলাদা, নীতি এক জিনিস, উদ্দেশ্য আর এক জিনিস। তো এখন নীতি যদি আসে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কি লিখুন, এটা যদি 8 মার্কে আসে তাহলে আপনাকে কিন্তু এটাকেই বড় করে 8 অনুযায়ী লিখতে হবে। উদ্দেশ্যটা আলাদা ভাবে আসতে পারে, যদি একসাথে আসে তাহলে আপনি এখানে নীতি 4টা উদ্দেশ্য 4টা এভাবে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা আগে পড়ি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনাটা কি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো একটি ব্যবস্থাপনা তত্ত্ব যা 1911 সালে ফ্রেডরিক উইনস্লো টেইলর দ্বারা প্রবর্তিত। ঠিক আছে, নামটা আপনার বই থেকে দেখে, নোটে থেকে দেখে সুন্দর করে লিখেন, বিজ্ঞানীর নামটা যা সেটা লিখেন। প্রয়োজনে ইংরেজিতে লিখবেন, পণ্ডিতদের নামটা বাংলায় লিখবেন না, কারণ অনেক নামের অনুবাদ বাংলায় করা যায় না, বিভিন্ন ভাষায় নাম থাকে। ঠিক আছে, ফ্রেডরিক উইনস্লো টেইলর। তাইলে আমরা প্রথমে লিখবো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো একটি ব্যবস্থাপনা তত্ত্ব যা 1911 সালে ফ্রেডরিক উইনস্লো টেইলর বা শুধু টেইলর বা ফ্রেডরিক টেইলর দ্বারা প্রবর্তিত। এই তথ্যটি কর্মীদের কার্যকারিতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে, আবার পড়ি দেখেন, এই তথ্যটা কি করে, কর্মীদের কার্যকারিতা এবং উৎপাদনশীলতা দুইটা জিনিস বাড়ানোর জন্য। কি কি? কর্মীদের কার্যকারিতা এবং উৎপাদনশীলতা মনে রাখেন। আপনি যদি এই কিওয়ার্ডস গুলো মনে রাখেন তাহলে বাক্য তৈরি হয়ে যাবে, প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে। এই তথ্যটি কর্মীদের কার্যকারিতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজের বিশ্লেষণ এবং পরিকল্পনা করে। যেহেতু বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, কাজে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে কি করে, কাজের বিশ্লেষণ করে এবং পরিকল্পনা করে। আমি এই দ্বিতীয় বাক্যটা আপনাদের আবার পড়াই, প্রথম বাক্যটা পড়াই, দেখেন, না দেখে বলি, আপনারা মনোযোগ দেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো একটি ব্যবস্থাপনা তথ্য যা 1911 সালে ফ্রেডরিক টেইলর বা ফ্রেডরিক উইনস্লো টেইলর দ্বারা প্রবর্তিত। এই তথ্যটি প্রতিষ্ঠানের কর্মীদের কার্যকারিতা এবং উৎপাদনশীলতা দুইটা জিনিস, কার্যকারিতা এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজের দুইটা জিনিস বিশ্লেষণ এবং পরিকল্পনা করে। আপনাকে এভাবে খেয়াল রাখতে হবে একটা বাক্যের কোথায় কি আছে, তাইলে এগুলো কি শব্দ শব্দ মিলেই মুখস্থ করা লাগবে না। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য, এবার আমরা আসবো তৃতীয় বাক্যে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো কাজের গতি এবং দক্ষতা বৃদ্ধি করা। দুইটা জিনিস, কাজের গতি এবং দক্ষতা বৃদ্ধি করা, যাতে ব্যবসায়িক কার্যক্রম আরো লাভজনক হয়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে, এটা আসলে আপনি নিজে বানায় যা লিখবেন তার থেকে বইয়ের ভাষাগুলো, নোটের ভাষাগুলো নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে, কারণ এগুলো তো আর মাথায় যা আসলো তা লেখা হয় নাই, এগুলো তো ভেবেচিন্তে লেখা হয়। আমরা যখন লিখতে বসি তখন কিন্তু লেখাটা ভালো হয়, কিন্তু যখন আমরা পরীক্ষার হলে বসি কোনো উপাদান পাই না তখন কিন্তু আমাদের লেখাগুলো, ভাষাগুলো খারাপ হয়ে যায়। এই জন্য একটু পড়ে যাবেন, তাহলে ভালো হবে, মার্কসটা বেশি পাবেন। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বুঝো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখবো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি। দেখেন, ফ্রেডরিক উইনস্লো টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4টি মূলনীতি প্রদান করেছেন, যেগুলো নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। 4টি মূলনীতি, আমরা এই 4টা যদি মূলনীতি আমরা দেই তাহলে এখানে 8টা 10টা মূলনীতি আপনার দিতে হবে না। এই 4টাকে আপনি বড় করে, 8 মার্কে আসলে আপনি বড় করে মোটা করে আপনি 4টা প্যারাগ্রাফ দিয়ে আপনি লিখেন। ঠিক আছে, তাহলে আপনি 8-এর ভিতরে ভালো মার্কস পেয়ে যাবেন। তাইলে আমরা প্রথমে 4টা পয়েন্টস বুঝি, 4টা পয়েন্টসটা আগে মুখস্থ করি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা ভিতরে যাব যে ভিতরে কি আছে। থ্যাংক ইউ আল আমিন হোসাইন ভাই, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। খালেদ ভাই রেগুলার আছেন প্রথম থেকে, ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার দেখি আমরা গতানুগতিক হাতুড়ে পদ্ধতি ত্যাগ করে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির ব্যবহার। দেখেন, এটা আমরা বুঝতে পারলাম প্রথমে কি বলছে, গতানুগতিক যে হাতুড়ে পদ্ধতি আছে সেটা ত্যাগ করে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির উপর জোর দেয় কে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব। 2 নম্বরে আছে বৈজ্ঞানিক উপায়ে কর্মীদের নির্বাচন, প্রশিক্ষণ, শিক্ষা, উন্নয়ন। কর্মী মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সংক্রান্ত যা কিছু আছে সবকিছু ওরা বৈজ্ঞানিক উপায়ে করবে। তাহলে 1 নম্বরে আছে কি, এই 4টা দিলে আপনার মূলনীতি বলা হয়ে যাবে, নতুন করে কিছু আর লাগবে না।
বৈজ্ঞানিক উপায়ে কর্মীদের নির্বাচন, প্রশিক্ষণ, শিক্ষা ও পদোন্নতি, মানে এইচআর ডিপার্টমেন্ট যা যা করে সবকিছু বৈজ্ঞানিক উপায়ে ওরা করতে চায়। 1 নম্বরে আছে গতানুগতিক যে হাতুড়ে পদ্ধতি ছিল বা এখনো আছে বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলো ত্যাগ করে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির উপর জোর দিবে। এইটা 3 নম্বর আছে কি দেখেন, শ্রমিকদের সাথে সহযোগিতামূলক সহানুভূতির সম্পর্ক প্রতিষ্ঠা করে। শ্রমিকদের সাথে সহযোগিতামূলক এবং সহানুভূতি, দুইটা শব্দ আপনি মনে রাখেন। সহযোগিতামূলক এবং সহানুভূতির সম্পর্ক প্রতিষ্ঠা করে কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য। 4 নম্বরে কি আছে দেখেন, ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে কাজ ও দায়িত্বের সুষ্ঠু বন্টন। শ্রমিকদের সাথে সহযোগিতা এবং সহানুভূতির সম্পর্ক যদি মালিক পক্ষ করে, ব্যবস্থাপনা করে, তাহলে এটা একটা অগ্রগতি, মানে 25% কাজ হয়ে যাবে, 4/1 কাজ হয়ে যাবে। ব্যবস্থাপনা শ্রমিকদের মধ্যে কাজ এবং দায়িত্বের সুষ্ঠু বন্টন। দেখেন, শুধু কিন্তু মালিকরা বসে থাকবে বা ব্যবস্থাপকরা কাজ করবে না তা কিন্তু না। যখনই ব্যবস্থাপকরা কাজ করেন না, শুধুমাত্র শ্রমিকদের দিয়ে কাজ করাতে চান, তখনই সেই কাজটা হয় না, সেই প্রতিষ্ঠান চলে না। মানে এর মানে হচ্ছে একজন ব্যবস্থাপক যে সরাসরি উঠে এসে মেশিনারি চালাবেন তা কিন্তু না। উনি সরাসরি ফিল্ডে ভিজিট করবেন, উনি ওনার লোক দিয়ে, প্রতিনিধি দিয়ে উনি দেখাবেন, কর্মীদের সাথে উনি কাজের ব্যাপারে ভালো রিলেশন তৈরি করবেন, এটাই হচ্ছে ওনার কাজ। ঠিক আছে, মানে ওনাকেও রুমে বসে থাকলে হবে না, উনি যখন মাঠে নেমে আসবেন তখন ওই প্রতিষ্ঠান ভালোভাবে চলবে। এটাই হচ্ছে মূল কথা, এটাই হচ্ছে ওনার মাঠে নেমে আসাটাই হচ্ছে ওনার কাজ। তাহলে আমরা 4টা পয়েন্টস পেলাম, 4টা একটু মুখস্থ করে ফেলাই। প্রথমটা কি? গতানুগতিক হাতুড়ে পদ্ধতি ত্যাগ করে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির ব্যবহার। 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে কর্মীদের নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ। 3 নম্বর হচ্ছে শ্রমিকদের সাথে সহযোগিতামূলক এবং সহানুভূতির সম্পর্ক। 4 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা এবং শ্রমিকদের মধ্যে কাজ এবং দায়িত্বের সুষ্ঠু বন্টন। ঠিক আছে, এই 4টা নীতিমালা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল কাঠামো তৈরি করেছে, যা আজও বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিল্পে ব্যবহৃত হচ্ছে। এই বাক্যটা দিয়ে দেন শেষে। ঠিক আছে, এরপরে আমরা এই 4টা পয়েন্টসে কি কি আছে আপনারা নিজেরা চাইলে পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, আমার কি পড়া দরকার আছে এখানে? আমি পরের অংশে চলে যাব নাকি? দেখেন, আপনারা বলেন। ইজি, ভিতরে যা আছে একবারে ইজি, আপনারা নিজেরা একটু পড়বেন এই 4টা পয়েন্টস। ঠিক আছে, আমি পয়েন্টস গুলো তো ধরাই দিলাম। কি বলেন, স্কিপ করে যাব? আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এই 4টা পয়েন্টস আমি স্কিপ করে যাচ্ছি। ভিতরে যা আছে একবারে ইজি। কি কি আছে আমি একটু বলে দেই। গতানুগতিক যে হাতুড়ে পদ্ধতি আছে সেইগুলো পরিত্যাগ করে বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি, সেইগুলো ব্যবহারের উপর টেইলর জোর দিয়েছেন। পুরানো এবং ঐতিহ্যগত পদ্ধতিগুলো ত্যাগ করার উপর উনি জোর দিয়েছেন। 2 নম্বরে আছে কর্মীদের প্রশিক্ষণ, যত যা কিছু আছে সবকিছু উন্নত পদ্ধতি, উন্নত ধ্যান ধারণা, উন্নত জ্ঞান বিজ্ঞানের উপর ভিত্তি করে এগুলো গুণগত মান বজায় রেখে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, আর শ্রমিকদের সাথে সহযোগিতামূলক সহানুভূতি সম্পর্ক, ব্যবস্থাপক এবং মালিক পক্ষের সাথে শ্রমিকদের ভালো সম্পর্ক থাকবে। তাদের মানবিক দিকগুলো মালিক পক্ষ দেখবে, ব্যবস্থাপকরা দেখবেন। ঠিক আছে, তাহলে শ্রমিকরা তাদের কাজের প্রতি দায়িত্ব এবং আগ্রহী এবং দায়িত্বশীল হবে, এতে কাজের পরিবেশ ইতিবাচক হবে। আচ্ছা, আর 4 নম্বরে আছে কি দেখেন, টেইলরের মতে, টেইলর নিজেই বলছেন, দেখেন, ব্যবস্থাপনা এবং শ্রমিকদের মধ্যে কাজ এবং দায়িত্ব সুষ্ঠু এবং সঠিকভাবে বন্টন করা উচিত। টেইলর নিজেই বলছেন যে মালিক এবং শ্রমিকদের মধ্যে কাজের দায়িত্ব সুষ্ঠুভাবে বন্টন করা উচিত। ব্যবস্থাপনা তাদের দিক থেকে সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা করবে। ব্যবস্থাপনাটা কি করবে? সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা করবে, আর শ্রমিকরা তাদের নির্ধারিত কাজ দক্ষতার সাথে সম্পন্ন করবে। এর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে এবং কার্যকরী ব্যবস্থা গড়ে উঠবে। টেইলরই নিজে বলছেন, এখানে আপনারা পড়বেন। দেখেন, শ্রমিকদের সাথে সহযোগিতামূলক সহানুভূতি সম্পর্কের ব্যাপারে টেইলর নিজে কথা বলছেন। কর্মীদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার উপর গুরুত্ব দেন টেইলর। কর্মীদের সাথে দেখছেন ওনার টেইলরের কথা, আপনারা প্রত্যেকটা এখানে দেখেন, এখানেও টেইলরের কথা আছে, এখানেও টেইলরের কথা আছে, এখানেও টেইলরের কথা আছে। আপনারা এইখানে বোধহয় নাই 3 নম্বরে। ঠিক আছে, না থাকলেও টেইলর যা বলছেন সেটার উপর ভিত্তি করে লেখা হয়েছে। তাহলে মোটামুটি টেইলর কি বলছেন সেটা দিয়ে শুরু করলে আপনি ভালো মার্কস পাবেন। তাহলে আমাদের এটা হলো এই অংশটা। এবার আমরা দ্বিতীয় অংশটা পড়বো। দেখেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কি? আমরা কেন আমাদের প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অ্যাপ্লাই করবো? নিশ্চয়ই আমাদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, কার্যকারিতা উন্নয়ন করার জন্য, কর্মীদের মান বাড়ানোর জন্য, ব্যবস্থাপকদের সাথে কর্মীদের সম্পর্ক বাড়ানোর জন্য, সর্বোপরি প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উন্নতি, অগ্রগতির জন্যই তো আমরা এটা ব্যবহার করবো। এটাই মূল উদ্দেশ্য। এবার তাহলে আমরা এখানে 6টা উদ্দেশ্য আছে, আপনি মনোযোগ দিলে এই 6টা পয়েন্টস আপনার মনে থাকবে। দেখেন, আপনার প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনাটা আপনি অ্যাপ্লাই করবেন, প্রথম উদ্দেশ্যটা আপনার কি বলেন তো? উৎপাদনশীলতা বৃদ্ধি। তাহলে আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি জেনে গেলেন যে প্রথম পয়েন্টস উৎপাদনশীলতা বৃদ্ধি।
দ্বিতীয় পয়েন্টস কি? কর্মীদের দক্ষতা বৃদ্ধি। আপনি চান না আপনার কর্মীদের দক্ষতা বাড়ুক, যে কাজ 1 ঘন্টায় পারে যে কাজ আরো আধা ঘন্টার মধ্যে ওই কাজ করে ফেলুক, এটা চান না? তাহলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয়, উৎপাদনশীলতা বৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বরে কিন্তু আপনি চান যে আপনার প্রতিষ্ঠানে লাভ বাড়ুক, লাভজনকতার বৃদ্ধি। ঠিক আছে, 4 নম্বরে আপনি প্রথম 3টা আর পরের 3টা আলাদা আলাদা ভাবে পড়েন, তাহলে আপনার মনে থাকবে। প্রথম 3টা কি? উৎপাদনশীলতা বাড়বে, লাভ বাড়বে, কর্মীদের দক্ষতা বাড়বে। প্রথম 3টা হচ্ছে বাড়া বা বৃদ্ধি শব্দ আছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, লাভজনকতা বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা 3টা বৃদ্ধি গেল, এবার পরের 3টা কি আছে দেখেন। পরের 3টা কিন্তু অন্যরকম, আপনি এভাবে ভেঙে ভেঙে পয়েন্টস গুলো মনে রাখবেন। পরের 3টা আছে কর্মী এবং ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক, আপনার সাথে ব্যবস্থাপনার সম্পর্ক। 2 নম্বরে আছে কাজের সঠিক বন্টন এবং পরিকল্পনা। কাজ যদি সঠিকভাবে বন্টন না করা হয়, কাজের পরিকল্পনা যদি সঠিকভাবে না হয়, তাহলে তো হবে না। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্দেশ্যটাই হচ্ছে কর্মী এবং ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক উন্নয়ন করবেন, 4 নম্বরটা। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আরেকটা উদ্দেশ্য হচ্ছে কাজের সঠিক বন্টন এবং পরিকল্পনা যাতে ঠিক মতো হয়। আর লাস্টে হচ্ছে সময় এবং সম্পদের কার্যকর ব্যবহার। দেখেন, সময় এবং সম্পদ এগুলোর যদি কার্যকর ব্যবহার না করেন, তাহলে কিন্তু প্রতিষ্ঠান চলবে না। কাজেই আপনাকে আমি এই 6টা পয়েন্টস আবার আমি রিভিউ দিচ্ছি। দেখেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 6টা উদ্দেশ্য। 1 নম্বরে হচ্ছে উৎপাদনশীলতা বাড়াবেন, কর্মীদের দক্ষতা বাড়াবেন, লাভ বাড়াবেন, 3টা বৃদ্ধি। 4 নম্বরে আছে কর্মী ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক ভালো করতে চান, কাজের সঠিক বন্টন এবং পরিকল্পনা করতে চান, এবং সময় এবং সম্পদ, এই দুইটা কিন্তু সম্পদ, এই দুইটা সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে আপনি লাভ বাড়াতে চান। তাহলে প্রথম 3টা পরের 3টা এইভাবে মনে রাখেন। এই 6টা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্দেশ্য। ঠিক আছে, এরপরে ভূমিকা আছে এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করে একটি প্রতিষ্ঠান তার কার্যক্রম আরো সুষ্ঠু এবং কার্যকর ভাবে পরিচালনা করতে পারে। একটা বাক্য দিয়েও আপনি শেষ করতে পারবেন উপসংহার, যদি বাক্যটা ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম আজকে? আমরা এখানে পড়লাম হচ্ছে ব্যবস্থাপনা তথ্য আর বৈজ্ঞানিক তথ্য, দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ছি। দুইটার মধ্যে অন্তত দুইটাও আসতে পারে, দুটার মধ্যে একটাও আসতে পারে। ঠিক আছে, নবম দশম উভয় ব্যাচের জন্য এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সব পড়বো। আমাদের কিন্তু অলরেডি লাস্টে আমরা যে নবম ব্যাচের জন্য যে পড়াশোনা করতেছিলাম, সেটা আমাদের কিন্তু ব্যবসায় যোগাযোগটা শেষ হয়ে গেছে। এখন আমরা নতুন বই ধরছি, দশম ব্যাচের ভাই বোনরা আমাদের সাথে আছেন, এই জন্য আমরা নতুন বই ধরছি, মৌলিক ব্যবস্থাপনা দিয়ে শুরু করছি প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, ইনশাল্লাহ দশম ব্যাচের ভাই বোনরা অলরেডি আমাদের সাথে আছেন, আরো সম্পৃক্ত হবে। আপনাদের কোর্স আমাদের সাথে শেষ হবে, নবম ব্যাচের সাথে শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তা আপনাদের জন্য আরেকটা ঘোষণা হচ্ছে, দশম ব্যাচ সরি সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা কিন্তু চলতেছে। আমরা বোধহয় 3টা 4টা ক্লাস করছি সেকেন্ড সেমিস্টারে। আপনারা নবম ব্যাচের যারা আছেন, তারা সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো মিস করবেন না। যত কষ্ট হোক সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলোতে আপনারা থাকবেন, কারণ আপনাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার সাবজেক্টগুলো এমনিতে একটু জটিল, শুরু থেকে যদি থাকেন তাহলে আমাদের সাথে আপনাদের কোর্সগুলো শেষ হয়ে যাবে। পাশাপাশি আপনারা হয়তো শুক্রবারে ভার্সিটিতে গিয়ে ক্লাস করবেন নিজ নিজ স্টাডি সেন্টারে গিয়ে। ঠিক আছে, এই আর কি। আর দশম ব্যাচের ভাই বোন যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ গ্রুপে এবং আপনাদের শুক্রবারে গিয়ে অথবা পরিচিত যারা আছেন তাদেরকে বলবেন আমাদের প্ল্যাটফর্মের কথা। এটার মাধ্যমে আমরা আজকে বোধহয় 109তম অনলাইন ক্লাস চলতেছে। আমরা কিন্তু বিভিন্ন ব্যাচের বিভিন্ন সময় অনেক ভাই বোন আমরা এর মাধ্যমে আমাদের পড়াশোনা শেষ করছি। গ্রুপ স্টাডির মাধ্যমেই আমরা পরীক্ষা দিচ্ছি, এখানেই পড়াশোনা হয়েছে আমাদের। পরীক্ষার আগের দিন আমরা 7-8 ঘন্টা করেও পড়ি। ঠিক আছে, এতটুকুই আজকে। 20 মিনিট আগেই শেষ করে দিচ্ছি। আরো একটা প্রশ্ন আমরা পড়তে পারলাম চাইলে, কিন্তু এখন পড়বো না, কারণ আমি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্টে আসছি, বাড়িতে আসছি, সারাদিন ব্যস্ত ছিলাম। তারপর আমরা পড়তে বসলাম, 10টায় আবার পড়তে বসবো। তো 20 মিনিট একটু বিরতি দিয়ে 10টায় সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে। আপনারা সবাই থাকবেন আশা করি, নবম ব্যাচের যারা আছেন। চাইলে দশম ব্যাচের যারা আছেন তারাও থাকতে পারেন, কারণ মানে একটা সেমিস্টার কিন্তু আর একটা সেমিস্টারের সাথে কিন্তু খুব কাছাকাছি সময়ে রিলেটেড। মানে একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, দেখা যাচ্ছে আপনার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা শেষ হবে না, সেকেন্ড সেমিস্টারের ক্লাস শেষ হয়ে গেছে। আপনি থার্ড সেমিস্টারে উঠে গেছেন, কিন্তু ফার্স্ট সেমিস্টার পেন্ডিং, এরকম হতে পারে। ঠিক আছে, কাজেই আপনাকে কিন্তু আপডেটেড থাকতে হবে। একটা সেমিস্টারে আসার সাথে সাথে আপনার পড়াশোনা শুরু করে দিতে হবে, পরীক্ষাও পেন্ডিং, ওটাও পড়তে হবে। ঠিক আছে, কিছু করার নাই, তবে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের এমবিএ। তো এই পর্যন্ত কেউ কিছু না বললে আমরা তাহলে রেখে দিব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি রাশেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শাহজাহান ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।